হুম ধরে নিন একটা বড় কর্পোরেশন তাদের কোনো সহযোগী বা অ্যাসোসিয়েট কোম্পানিতে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। হঠাৎ কোনো কারণে ওই কোম্পানিটা বাজারে বিশাল ধরা খেল, লোকসান হলো কয়েক মিলিয়ন টাকার। হ্যাঁ, একেবারে বিশাল অঙ্কের লস আর কি। রাইট। তো সাধারণ হিসেবে যে কারো মনে হতে পারে যে এই বিশাল লোকসানের ধাক্কা তো সরাসরি মূল বা প্যারেন্ট কোম্পানির ব্যালেন্স শিটেও সমানভাবে আঘাত করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অ্যাকাউন্টিংয়ের নিয়মে এই বিশাল লোকসানের একটা বড় অংশ স্রেফ হাওয়া হয়ে যেতে পারে। মানে খাতায় কলমে আর কোনো অস্তিত্ব থাকে না। একদম। মূল কোম্পানির খাতায় সেই লোকসানের কোনো অস্তিত্বই হয়তো খুঁজে পাওয়া যাবে না। হঠাৎ শুনলে মনে হতে পারে এটা বোধহয় কোনো জালিয়াতি, কিন্তু আসলে এটাই আন্তর্জাতিক হিসাববিজ্ঞান মানদণ্ড বা IAS 28, IAS 28 এর সম্পূর্ণ বৈধ একটা নিয়ম। একদমই তাই। হিসাব বিজ্ঞানের দুনিয়াটা বাইরে থেকে যতটা সাদামাটা অঙ্কের মতো মনে হয়, ভেতরে আসলে ঠিক ততটা নয়। এখানে অঙ্কের চেয়ে লজিক আর বাস্তব পরিস্থিতির মূল্যায়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যখন ISS 28 অনুযায়ী ইকুইটি মেথড বা অ্যাসোসিয়েট কোম্পানির অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট নিয়ে কথা বলি, তখন বিষয়টা বেশ জটিল রূপ নেয়। আর ঠিক এই জটিল জায়গাটাই আজ আমরা ধাপে ধাপে ডিকোড করব। আমাদের আজকের এই ইনডেপথ এক্সপ্লোরেশনের মূল সোর্স মেটেরিয়াল হল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং, IFRS স্ট্যান্ডার্ডস বইয়ের চ্যাপ্টার 13 থেকে টপিক 4, অ্যাসোসিয়েটসের লোকসান বা অ্যাসোসিয়েটস লসেস। হ্যাঁ, সিএ স্টুডেন্টদের জন্য এটা খুবই ভাইটাল একটা টপিক। রাইট। এই আলোচনাটি সিএ শিক্ষার্থীদের জন্য এমনভাবে সাজানো হয়েছে যাতে তারা শুধু অ্যাকাউন্টিংয়ের রুল মুখস্থ না করে, বরং প্রতিটি ক্যালকুলেশনের পিছনের নিখুঁত লজিক, কারণ আর অন্তর্নিহিত উদ্দেশ্য স্পষ্টভাবে বুঝতে পারে। অবশ্যই। আমরা আজ শুধু আম, কি করতে হবে তার একটা লিস্ট নিয়ে আলোচনা করব না, আমরা বরং দেখব কেন এই নিয়মগুলো তৈরি হয়েছে। এই নিয়মগুলোর পেছনে ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের যে মূল দর্শনগুলো কাজ করে, সেগুলো পরিষ্কার করাটাই আমাদের আসল লক্ষ্য। ঠিক আছে, চলুন বিষয়টা একটু বিস্তারিতভাবে ভেঙে দেখি। শুরুতেই ওই যে হাওয়া হয়ে যাওয়া লোকসানের কথায় আসি। সোর্স মেটেরিয়ালের মূল কনসেপ্টটা বলছে যখন একটা অ্যাসোসিয়েট কোম্পানি লোকসান করে, তখন গ্রুপের শেয়ারের লোকসানের অংশটি ইনভেস্টমেন্টের ক্যারিং অ্যামাউন্টকে বর্তমান মূল্যকে কমিয়ে দেয়। রাইট, ভ্যালু কমতে থাকে। হ্যাঁ, কিন্তু এই কমার একটা শেষ সীমানা বা ফ্লোর আছে, আর তা হলো 0। অর্থাৎ ক্যারিং অ্যামাউন্ট কমতে কমতে 0 হতে পারে, কিন্তু কখনোই 0-এর নিচে নামবে না। মিনিমাম অফ জিরো যাকে বলে। ঠিক, এটাকে আমি একটা প্রিপেইড গিফট কার্ড কেনার সাথে তুলনা করতে পারি। ধরুন 10,000 টাকার একটা গিফট কার্ড দিয়ে কেনাকাটা করতে করতে ব্যালেন্স 0 হয়ে গেল। এরপর ওই স্টোর যদি দেউলিয়াও হয়ে যায়, তার মানে তো এই নয় যে আপনাকে বাড়ি থেকে আরও টাকা এনে তাদের ঋণ শোধ করতে হবে, তাই না? বেশ চমৎকার আর বাস্তবসম্মত একটা অ্যানালজি। অ্যাকাউন্টিংয়ের ভাষায় আম, এই কনসেপ্টের ভিত্তি হল লিমিটেড লায়াবিলিটি বা দায়বদ্ধতার সীমাবদ্ধতা। একজন বিনিয়োগকারী বা প্যারেন্ট কোম্পানি যখন কোনো অ্যাসোসিয়েট কোম্পানিতে বিনিয়োগ করে, মানে সাধারণত যেখানে তাদের 20 থেকে 50% শেয়ার থাকে, তখন ওই অ্যাসোসিয়েট কোম্পানির কোনো পাওনাদারের কাছে বিনিয়োগকারীর সরাসরি কোনো আইনি দায় থাকে না। তার মানে অ্যাসোসিয়েট কোম্পানি যদি বাজারে ব্যাংক থেকে প্রচুর ঋণ নিয়ে ব্যবসা করতে গিয়ে ফেল করে, প্যারেন্ট কোম্পানি সেই ব্যাংকের টাকা মেটাতে বাধ্য নয়। ঠিক তাই। বিনিয়োগকারী লোকসানের ঝুঁকি শুধুমাত্র ওই কোম্পানিতে তার বিনিয়োগ করা মূলধনের পরিমাণ পর্যন্তই সীমাবদ্ধ। প্যারেন্ট কোম্পানি হয়তো ওই কোম্পানিতে 10 কোটি টাকা বিনিয়োগ করেছিল, সেই 10 কোটি টাকা পুরোটা ডুবে যেতে পারে, অর্থাৎ ইনভেস্টমেন্টের মান কমতে কমতে 0 হতে পারে, কিন্তু তা নেগেটিভ বা দায়ে পরিণত হতে পারে না। একটু থামাই এখানে, আমার একটা খটকা লাগছে। নেগেটিভ ফিগার হলে সমস্যা কোথায়? ক্ষতি তো ক্ষতি, সেটা মাইনাস দিয়ে দেখাতে বাধা কোথায়? বাধাটা হলো অ্যাকাউন্টিংয়ের সংজ্ঞায়। ব্যালেন্স শিটে কোনো কিছুর মান নেগেটিভ করে দেখানোর মানে হলো আমরা একটা দায় বা লায়াবিলিটি স্বীকার করে নিচ্ছি। ও আচ্ছা। হ্যাঁ, ধরুন ইনভেস্টমেন্টের মান -2 কোটি টাকা দেখানো হলো। তার মানে দাঁড়াচ্ছে প্যারেন্ট কোম্পানি ওই 2 কোটি টাকা কাউকে দিতে বাধ্য। কিন্তু বাস্তবে তো তাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই কারণেই ইনভেস্টমেন্টের মান 0-তে এসে থেমে যায়। এটা আসলে বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রক্ষা কবচ। তাহলে এই সব কিছুর মানে আসলে কি দাঁড়ায়? ক্যারিং অ্যামাউন্ট একবার 0 হয়ে যাওয়ার পর অ্যাসোসিয়েট কোম্পানি যদি ধারাবাহিকভাবে আরও লোকসান করতে থাকে, তখন কি হবে? সেই লোকসানগুলোকে কোনোভাবেই আর রিকগনাইজ করা যায় না? সোর্স ম্যাটেরিয়াল এই ক্ষেত্রে খুব স্পষ্ট একটা নিয়মের কথা বলছে।
ক্যারিং অ্যামাউন্ট শূন্য হওয়ার পর আর কোনো লোকসান অ্যাকাউন্টে দেখানো হয় না, তবে একটি বড় ব্যতিক্রম ছাড়া। ব্যতিক্রমটা কি? যদি বিনিয়োগকারীর ওই অ্যাসোসিয়েটের লোকসান মেটানোর জন্য কোনো আইনি বা গঠনমূলক বাধ্যবাধকতা, মানে লিগ্যাল অর কনস্ট্রাকটিভ অব্লিগেশন থাকে, এই বাধ্যবাধকতার কারণেই লোকসান শূন্যের নিচে নেমে কোম্পানির জন্য একটা প্রকৃত দায় বা লায়াবিলিটি তৈরি করতে পারে। লিগ্যাল বা আইনি বাধ্যবাধকতার ব্যাপারটা বেশ পরিষ্কার। ধরা যাক প্যারেন্ট কোম্পানি অ্যাসোসিয়েটের কোনো ব্যাংক লোনের গ্যারান্টার হিসেবে কাগজে কলমে সাইন করেছে। সেক্ষেত্রে অ্যাসোসিয়েট লোকসান করলে প্যারেন্ট কোম্পানিকে তো টাকা দিতেই হবে। কিন্তু এই গঠনমূলক বা কনস্ট্রাকটিভ অব্লিগেশন ব্যাপারটা আসলে কি? এখানে তো কোনো লিগ্যাল এগ্রিমেন্ট নেই। ঠিক ধরেছেন, কোনো লিখিত আইনি চুক্তি নেই ঠিকই, কিন্তু কনস্ট্রাকটিভ অব্লিগেশন হল এমন একটা পরিস্থিতি যেখানে কোম্পানির অতীত আচরণ, তাদের নিজস্ব পলিসি বা কোনো পাবলিক স্টেটমেন্টের কারণে অন্য পক্ষগুলোর মনে একটা যৌক্তিক প্রত্যাশা তৈরি হয়েছে যে প্যারেন্ট কোম্পানি ওই অ্যাসোসিয়েটের দায় মেটাবে। এটা কি একটু উদাহরণ দিয়ে বোঝানো যায়? কারণ শুধু সংজ্ঞায় বিষয়টা ঠিক পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। অবশ্যই। ধরুন, একটা বিশাল মাল্টিন্যাশনাল টেক জয়েন্ট, তাদের একটা ছোট অ্যাসোসিয়েট কোম্পানি আছে যারা তাদের জন্য বিশেষ কোনো চিপ তৈরি করে। আইনিভাবে টেক জয়েন্টটি ওই ছোট কোম্পানির ঋণের জন্য দায়ী নয়। রাইট। কিন্তু ছোট কোম্পানিটি যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে বাজারে বড় কোম্পানিটির সাপ্লাই চেইন ভেঙে পড়বে এবং তাদের গ্লোবাল রেপুটেশন মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। এই সুনাম বা ব্র্যান্ড ইমেজ রক্ষার খাতিরে বড় কোম্পানিটি হয়তো স্বেচ্ছায় ওই ছোট কোম্পানির ঋণ পরিশোধ করতে এগিয়ে আসবে। তাদের অতীত ইতিহাসেও হয়তো এমন রেকর্ড আছে। ও, বুঝতে পেরেছি। আইনি বাধ্যবাধকতা না থাকলেও বাস্তবতার খাতিরে যখন পেরেন্ট কোম্পানিকে দায়িত্ব নিতেই হয়, তখন সেটা ব্যালেন্স শিটে দায় হিসেবে আসবে। চমৎকার লজিক। একদম তাই। আচ্ছা, থিওরি থেকে এবার সরাসরি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে প্রবেশ করা যাক। আমাদের সোর্সে একটা দারুণ এক্সাম্পল দেওয়া আছে যা সিএ ক্যারিকুলামে শিক্ষার্থীদের জন্য ধাপে ধাপে সমাধান করা খুব জরুরি। চলুন দেখি এই নিয়মগুলো আসলে ব্যালেন্স শিটে কিভাবে কাজ করে। আমি সোর্স থেকে সরাসরি পড়ছি। হ্যাঁ, পড়ুন। At 31st December 2026, the carry amount of P Limited's 40% interest in A Limited is CU 600,000. দাঁড়ান, হিসাব শুরু করার আগে বুঝতে হবে এই CU 600,000 বা 6 লাখ কারেন্সি ইউনিট আসলে কি নির্দেশ করছে। এটি হল নতুন কোনো লোকসানের আগে পি লিমিটেডের কনসলিডেটেড ব্যালেন্স শিটে এ লিমিটেডের করা বিনিয়োগের বর্তমান মূল্য, মানে এই মুহূর্ত পর্যন্ত ইনভেস্টমেন্টের ক্যারিং অ্যামাউন্ট। ক্লিয়ার? এবার পড়া চালিয়ে যাচ্ছি। In the year ended 31st December 2027, A Limited makes a loss for the year of CU 2 million. Requirements show how the associate's loss should be recognized in the consolidated financial statements at 31st December 2027. চমৎকার। যে কোনো ক্যালকুলেশন শুরু করার আগে আমাদের স্পষ্টভাবে লক্ষ্য জানাতে হবে। আমাদের প্রধান লক্ষ্য হল এই যে 20 লাখ বা 2 মিলিয়ন কারেন্সি ইউনিটের লোকসান, এর ঠিক কতটুকু অংশ পি লিমিটেড তাদের কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অর্থাৎ এসপিএলে দেখাবে, আর কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা এসএফপিতে ইনভেস্টমেন্টের নতুন ব্যালেন্স কত হবে তা বের করা। আচ্ছা, তাহলে হিসেবের প্রথম ধাপে আমরা কি করব? ধাপ 1, পি লিমিটেডের লোকসানের শেয়ার বের করা। আমরা শুধু সংখ্যা পড়ব না, লজিকটা হলো যেহেতু পি এর 40% মালিকানা আছে, তাই আর্থিক ক্ষতির 40% তাদের বহন করতে হবে। মানে 20 লাখের 40%? একদম। 40% গুণ 20 লাখ কারেন্সি ইউনিট, যা হিসাব করলে দাঁড়ায় 8 লাখ কারেন্সি ইউনিট বা CU 800,000। তো আমাদের ভাগে লোকসান পড়ল 8 লাখ। ধাপ 2 এসে আমরা ওই লিমিট বা সীমার নিয়মটা প্রয়োগ করব, তাই তো? রাইট। হিসাবকৃত লোকসান 8 লাখ, কিন্তু আমাদের ক্যারিং অ্যামাউন্ট আছে মাত্র 6 লাখ। আমরা আগেই জেনেছি ক্যারিং অ্যামাউন্ট শূন্যের নিচে নামতে পারে না। তার মানে আমরা চাইলেও পুরো 8 লাখ টাকা লোকসান দেখাতে পারবো না। একদমই না। এবার ধাপ 3, রিকগনাইজড লোকসান নির্ধারণ। আমাদের লোকসানের স্বীকৃতি সম্পূর্ণ ক্যারিং অ্যামাউন্ট অর্থাৎ ওই 6 লাখ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। বাকি যে 2 লাখ, মানে 8 লাখ বিয়োগ 6 লাখ, এই 2 লাখ রিকগনাইজ করা হবে না, কারণ সোর্সে কোনো লিগ্যাল বা কনস্ট্রাকটিভ অব্লিগেশনের কথা উল্লেখ নেই। এখান থেকেই বিষয়টা আসলে দারুণ ইন্টারেস্টিং হয়ে ওঠে। এই 2 লাখ টাকার লোকসান সাময়িকভাবে গ্রুপের আর্থিক বিবরণী থেকে একরকম অদৃশ্য হয়ে গেল।
তো ধাপ 4 এগিয়ে ফাইনাল ব্যালেন্সগুলো কি দাঁড়াচ্ছে? ধাপ 4 ফাইনাল ব্যালেন্স নির্ধারণ। কনসলিডেটেড এসপিএলে 6 লাখ কারেন্সি ইউনিট লোকসান হিসেবে যাবে এবং কনসলিডেটেড এসএফপিতে ইনভেস্টমেন্ট ব্যালেন্স নীল বা শূন্য হয়ে যাবে। বুঝতে পেরেছি। কিন্তু এই যে 2 লাখ টাকার একটা আনরিকগনাইজড বা লুকানো লোকসান রয়ে গেল, ভবিষ্যতে অ্যাসোসিয়েট কোম্পানি লাভে ফিরলে এই অঙ্কের কি হবে? খুব ভালো পয়েন্ট ধরেছেন। হ্যাঁ, মানে আমার প্রশ্ন হলো, যদি পরের বছর এ লিমিটেড দারুণভাবে ঘুরে দাঁড়ায় এবং লাভ করে, তাহলে কি সাথে সাথেই পি লিমিটেড সেই লাভের ভাগ তাদের অ্যাকাউন্টে ইনকাম হিসেবে দেখাতে পারবে? না, তা পারবে না। ওয়েট, সত্যিই পারবে না? না, নিয়ম অনুযায়ী ইনভেস্টরের শেয়ারের লাভ ততক্ষণ পর্যন্ত রিকগনাইজ করা যাবে না যতক্ষণ না তা পূর্বে রিকগনাইজ না করা লোকসানের সমান হয়। মানে ওই প্রিভিয়াসলি আনরিকগনাইজড লসেস আর কি। যে আর্থিক ক্ষতি বাস্তবে হয়ে গেছে কিন্তু খাতায় লেখা হয়নি। যেমন আমাদের এই 2 লাখ টাকার নতুন লাভ দিয়ে প্রথমে সেই অদৃশ্য গর্তটি ভরাট করতে হবে। তা না হলে গ্রুপের লাভ এবং বিনিয়োগের মূল্য কৃত্রিমভাবে বেড়ে যাবে, যা সঠিক চিত্র নয়। তার মানে ধরা যাক, পরের বছর পি লিমিটেডের ভাগে লাভের অংশ হিসেবে 1 লাখ টাকা এলো। তারা এই 1 লাখ টাকা লাভ দেখাতে পারবে না, বরং ওই 2 লাখ টাকার অদৃশ্য গর্তের অর্ধেক ভরাট করবে। একদম ঠিক। এরপরও কিন্তু আরও 1 লাখ টাকার আনরিকগনাইজড লোকসান রয়ে গেল। তাই ইনভেস্টমেন্টের ব্যালেন্স ওই বছরও শূন্যই থাকবে। বাহ, পুরো বিষয়টা যেন একটা পারফেক্ট ইকোসিস্টেমের মতো কাজ করছে। আমরা যদি আজকের এই গভীর আলোচনার একটা সারাংশটা নিই, অ্যাসোসিয়েটেড লোকসানের কারণে গ্রুপের ইনভেস্টমেন্ট ভ্যালু সর্বোচ্চ 0 পর্যন্ত নামতে পারে। রাইট। আইনি বা গঠনমূলক বাধ্যবাধকতা থাকলে তার ব্যতিক্রম ঘটে, মানে তখন ভ্যালু নেগেটিভে গিয়ে লায়াবিলিটি তৈরি করে, আর পুনরায় লাভে ফিরলে আগে না দেখানো লোকসান আগে সমন্বয় করতে হয়। একদম পারফেক্ট সামারি। সিএ শিক্ষার্থীদের মনে করিয়ে দেওয়া দরকার যে এই নিয়মগুলো শুধু পরীক্ষার জন্য নয়, বরং লিমিটেড লায়াবিলিটি প্রিন্সিপাল বজায় রেখে আর্থিক বিবরণীর একটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ উপস্থাপন করার জন্য এগুলো বাস্তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পুরোপুরি একমত। তবে আজকের আলোচনা শেষ করার আগে শ্রোতাদের ভাবনার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন। যদি আনরিকগনাইজড লোকসানগুলো মূলত গ্রুপের ব্যালেন্স শিটের বাইরে এভাবে লুকিয়ে থাকে, তাহলে একজন বহিরাগত ইনভেস্টর বা অ্যানালিস্ট শুধুমাত্র প্যারেন্ট কোম্পানির গ্রুপ অ্যাকাউন্টস দেখে অ্যাসোসিয়েট কোম্পানির প্রকৃত আর্থিক স্বাস্থ্য কিভাবে বুঝবেন? খুব লজিক্যাল একটা পয়েন্ট। এই জিরো ফ্লোর নিয়মটি কি ট্রান্সপারেন্সির বিনিময়ে শুধুমাত্র প্যারেন্ট কোম্পানির ব্যালেন্স শিটকে সুন্দর দেখাচ্ছে? একজন অ্যানালিস্টকে এই লুকানো গর্তগুলো খুঁজে বের করতে ফিনান্সিয়াল নোটসের ঠিক কতটা গভীরে যেতে হবে? এই প্রশ্নটা একটু ভাবা যেতে পারে। হিসাববিজ্ঞানের এই জায়গাগুলোতেই আসলে প্রকৃত ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স লুকিয়ে থাকে। আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।